নিশু ঠিক আগের বারের মতো হাসি মুখে বললেন, সুপ্রভাত, সুপ্রভাত। কারাধ্যক্ষ মাওয়া শুকনো মুখে তাকালেন। তোমার নাম খুব সম্ভব মাওয়া, ঠিক না? মাওয়া মাথা নাড়ল। এত বিমর্ষ হয়ে আছো কেন? 10 বছর আগে তোমার সঙ্গে পরিচয় হয়েছিল। পুরোনো পরিচয়ের সূত্রে হলেও একটু হাসো। মাওয়া হাসির মতো ভঙ্গি করল। নিশু বললেন, তোমারও তো দেখে বয়স হয়ে গেছে। নিচের পাটির দাঁত পড়ে গেছে। আমার ধারণা শুধু আমার একারই বয়স হচ্ছে। হা হা হা। মাওয়া শান্ত স্বরে বলল, আমার দুর্ভাগ্য স্যার, আবার আপনাকে এ অবস্থায় দেখলাম। নিশা মাওয়ার কথার কোন রকম গুরুত্ব দিলেন না। সহজভাবেই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলেন। শুধু মুখে চাওয়া নয়, লিখিতভাবে চাওয়া। গোটা গোটা অক্ষরে লিখলেন, খবরের কাগজ, ট্রানজিস্টর রেডিও, মাল্টিব্যান্ড, লেখার কাগজ, চুরুট, ভালো চুরুট, কফি, ইনস্ট্যান্ট কফি নয়, জন স্টেইনবেকের সুইট থার্ড ডে উপন্যাস, অ্যারন পাউলের কালো মানুষদের কবিতা। মাওয়া বিব্রত ভঙ্গিতে বলল, লেখার কাগজ, চুরুট এবং কফি ছাড়া অন্য কিছুই দেওয়া যাবে না। আপনি স্যার কিছু মনে করবেন না। আমি কখনোই কিছু মনে করি না। বই দুইটিকে দেওয়া যাবে? এই জঙ্গলে বই কোথায় পাবো? ঠিক আছে, আপনার সেবার জন্যও কাউকে দেয়া হচ্ছে না। একমাত্র আমিই আসবো আপনার কাছে। দিনে একবার আসবো। ভালো, তবে এমন গোমরা মুখে আসবে না, হাসি মুখে আসবে। আমাদের এমনিতেই অনেক দুঃখ কষ্ট আছে, এর মধ্যে গোমরা মুখ দেখতে ইচ্ছে করে না। যদিও মাওয়া বলেছিল, খবরের কাগজ, ট্রানজিস্টর রেডিও এইসব কিছুই দেয়া হবে না, তবুও মাওয়া মধ্যাহ্নকালীন খবরের কিছু আগে ছোট্ট একটি ট্রানজিস্টর নিয়ে নিশোর কাছে গেল। ভয়ার্ত স্বরে বলল, আপনার প্রসঙ্গে একটি খবর প্রচারিত হয়েছে সকাল 11টায়। এখনো বোধহয় আবার বলবেন। নিশো মুচকি হেসে বললেন, মজার খবর নাকি? মাওয়া কোনো জবাব দিলে না। নিশো মোরান্ডা বেতারের খবর শুনলেন শান্ত ভঙ্গিতে। মাঝে মাঝে চুরুটে টান দেওয়া ছাড়া অন্য কোনো উত্তেজনা তার আচার আচরণে প্রকাশ পেল না। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মোরান্ডার প্রিয় মানুষ জুলিয়াস লিম্বানি নিশো আজ ভোর 4 ঘটিকায় আলজেরিয়াতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে মৃত্যুবরণ করেছেন। জেনারেল ডোফা পরলোকগত জননেতার শোকসন্তপ পরিবারের কাছ থেকে এক শোকবাণীতে জানান, জুলিয়াস লিম্বানি নিশোর মৃত্যু শুধু মোরান্ডার নয়, সমগ্র পৃথিবীর এক অপূরণীয় ক্ষতি। জুলিয়াস লিম্বানি নিশোর বিদেহী আত্মার প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হবে। বিদেশে অবস্থিত মোরান্ডার দূতাবাসগুলিতে এই উপলক্ষে শোক বই খোলা হয়েছে। রাজধানীর প্রতিটি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জুলিয়াস নিশো হালকা স্বরে বললেন, ফোরটনকেও কি পতাকা অর্ধনমিত? মামা হ্যাঁ সূচক মাথা নাড়ল। নিশো মাথা নিচু করে হাসলেন। অনেকক্ষণ ধরে ফোন বাজছে। ফোনকার বসে আছে পাশেই, কিন্তু রিসিভার তুলছে না। কানের পাশে ফোন বাজা একটি বিরক্তিকর ব্যাপার, কিন্তু লোকটির বিরক্তি হচ্ছে না। নির্বিকার ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। মাঝে মাঝে ভুরু কুচকাচ্ছে, যা থেকে মনে হতে পারে কোনো একটি বিষয় নিয়ে সে চিন্তিত। হার্বি ফোনকার হচ্ছে সে জাতীয় লোক যাদের বয়স বোঝা যায় না। এর জুলফির সমস্ত চুল পাকা। বয়স 40 থেকে 50-এর মধ্যে হতে পারে। মাঝারি আকৃতির মানুষ, রোদে পোড়া তামাটে গায়ের রং। চোখ দুটি অস্বাভাবিক ছোট, বিড়ালের চোখের মতো জ্বলজ্বলে। সমস্ত মুখরবে একটি ছেলে মানুষই ভাব আছে, তীক্ষ্ণ চোখের কারণে যা কখনোই স্পষ্ট হয় না। টেলিফোন বেজেই যাচ্ছে। ফকনার রিসিভার একবার তুলেই নামিয়ে রাখল। যদি ওপক্ষের প্রয়োজন খুব বেশি হয় আবার করবে। প্রয়োজন বেশ আছে মনে হচ্ছে। আবার টেলিফোন বাজছে। ফকনার সিগারেট শেষ টান দিয়ে রিসিভার তুলল। হ্যালো, হার্বি ফকনার?
কথা বলছি। আমি কি আপনার সঙ্গে একটি জরুরি বিষয়ে আলাপ করতে পারি? তার আগে আপনার নাম বলুন। নাম বললে আপনি আমাকে চিনতে পারবেন না। আমি অপরিচিত কারোর সঙ্গে টেলিফোনে কথা বলি না। ফকনার নির্বিকার ভঙ্গিতে টেলিফোন নামিয়ে রাখলো। এটা প্রায় নিশ্চিত লোকটি আবার টেলিফোন করবে। প্লাগ খুলে রাখলে কেমন হয়? ফকনার দ্বিতীয়বার সিগারেট ধরিয়ে বাথরুমে ঢুকলেন। 2 দিন শেভ করা হয়নি। গাল ভর্তি নীলচে দাড়ি। হোমিংওয়ের মতো দাড়ি রাখার একটা পরিকল্পনা ছিল। এখন মনে হতে সেটা সম্ভব নয়। গাল চুলকাচ্ছে, কিন্তু দাড়িগুলোর উপর একটু মায়া পড়ে গেছে। থাকুক না কিছুদিন, তারপর দেখা যাবে। ফকনার আয়নায় নিজের ছবির দিকে তাকালো। লোকটিকে চেনাই যাচ্ছে না, যেন অপরিচিত কেউ। টেলিফোন আবার বাজতে শুরু করেছে। বাজুক, তার এমন কোনো ঘনিষ্ঠ মানুষ নেই যারা এরকম সাত সকালে ব্যাকুল হয়ে টেলিফোন করবে। ফকনার মনে মনে বলল, আই হ্যাপেন টু বি এ লোনলি ম্যান। কার কবিতা যেন এটা? অ্যান্থনি স্কিলম্যান? মনে পড়ছে না। স্মৃতিশক্তি আগের মতো নেই। বাথরুমের বেসিনে গত রাতের অভুক্ত খাবার শুদ্ধ প্লেট পড়ে আছে। দূষিত একটা গন্ধ চারিদিকে। মেঝেতে 3টি বিয়ারের খালি ক্যান। লোনলি ম্যান হবার অনেক রকম ঝামেলা। হেল্পিং হ্যান্ড জাতীয় কাউকে পাওয়া গেলে মন্দ হতো না। ঘর পরিষ্কার করে রাখতো, বললেই পার্কুলেটর চালু করে কফি বানাতো। কফির কথা মনে হতেই তার কফির তৃষ্ণা হলো। ক্রিম, সুগারবিহীন র কফি, ব্রাজিলিয়ান বিনস থেকে টাটকা তৈরি, যার গন্ধেই রায়ু সতেজ হয়ে ওঠে। টেলিফোন এখনো বাজছে। ফকনার বিরক্ত ভঙ্গিতে এগিয়ে গেল। হ্যালো, আমি লিজা, লিজা ব্রাউন। ফকনার চিনতে পারল না। মেয়েদের নাম তার মনে থাকে না। তুমি কি আমাকে চিনতে পারছো না? চিনতে পারবো না কেন? কেমন আছো লিজা? তাহলে আমার রাগি রাগি গলায় কথা বলছো কেন? সকালবেলা ঘুম ভাঙলে আমার খুব মেজাজ খারাপ থাকে, তাই। রাতে খুব ড্রিঙ্ক করেছো, তাই না? খুব না, 3 ক্যান বিয়ার। 3 ক্যান বিয়ার খেলে একটা মৌমাছির নেশা হয়, কিন্তু আমি তো মৌমাছি না। তুমি সব সময় এমন মজার মজার কথা বলো কেন? মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। হাসির শব্দটা চেনা। হাসি থেকে মেয়েটিকে চেনা যাচ্ছে। নর্থ অ্যাভিনিউর পিৎজা পার্লারের মেয়ে। হাসি রোগ আছে মেয়েটির। অকারণে হাসবে এবং বকবক করবে। গত সপ্তাহে পিৎজা এনে দিয়ে গিয়েছিল। অন্যদের মতো প্যাকেট নামিয়ে রেখে চলে যায়নি। হাসি মুখে বলেছে, পিৎজা ছাড়া তুমি আর কিছুই খাও না? তোমাকে প্রায় পিৎজা পার্লারে দেখি। তুমি নিশ্চয়ই ইটালিয়ান না? না, ইটালিয়ান না। পিৎজাও খুব পছন্দ করি না, সস্তা বলে খাই। আমি একজন দরিদ্র ব্যক্তি। তোমার ঘর এত নোংরা কেন? ফকনার হেসে ফেলল। হাসছো কেন? নোংরা ঘর আমার ভালো লাগে না, গা জ্বলে। আমি মানুষটি খুব পরিষ্কার, কাজে আমার ঘর নোংরা। যেসব মানুষের ঘর দুয়ার সব পরিষ্কার, তারা মানুষ হিসেবে নোংরা। কই, আমি তো মানুষ হিসেবে ভালোই, কিন্তু আমার ঘর তো খুব পরিষ্কার, ঝকঝকে। আমার থিওরি শুধু ছেলেদের জন্যই, মেয়েদের জন্য নয়। মেয়েদের বেলায় উল্টোটা। আপনি তো খুব চালাক মানুষ। ফকনার মেয়েটির চেহারা মনে করতে চেষ্টা করলো। চেহারা মনে পড়ছে না। তার মানে মনে রাখার মতো চেহারা নয়। সুন্দরী মেয়েদের চেহারা মনে থাকে। এই মেয়েটিকে নিয়ে সে কখনোই বাইরে খেতে গিয়েছে? মনে করতে গিয়েছে, কারণ সে কথা বলেছে অত্যন্ত নিতান্ত পরিচিত ভঙ্গিতে। ফকনার মনে করতে চেষ্টা করলো, লিজা ব্রাউন নামে কি কাউকে নিয়ে সে আগে কখনো ডেটিং এ গিয়েছে কিনা। হ্যালো, তুমি কথা বলছো না কেন? কি বলবো? পিৎজার অর্ডার দিলে দুপুরবেলা নিয়ে আসতে পারি। আনবো? আনতে পারো। তার মানে তোমার খুব একটা ইচ্ছা নেই? ইচ্ছা থাকবে না কেন, ইচ্ছা আছে। সুন্দরী মেয়েদের সামনে বসিয়ে পিৎজা খেতে আমার ভালোই লাগে। আমি সুন্দরী? তোমাকে কে বললো? আমার কাছে পৃথিবীর সব মেয়েকেই সুন্দর মনে হয়। সবাইকেই মনে হয় হেলেন অফ ট্রয়। তুমি এত মজার কথা বলো কেন? আমি মানুষটি মোটেই মজার নই, সেজন্যই বোধ হয়। আচ্ছা শোনো, আমি কি কখনো তোমাকে নিয়ে বাইরে খেতে টেতে গিয়েছি? লিজা ব্রাউন অবাক হয়ে বলল, আপনার মনে নেই? না।
তার মানে আপনি অসংখ্য মেয়েকে নিয়ে ডেটিং এ গেছেন। ফকনার কিছু বলল না। লিজা ব্রাউন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসবো দুপুরে। ফকনার টেলিফোন নামিয়ে রেখে বাথরুমে ঢোকা মাত্র কলিং বেলের দরজা বাজলো। কলিং বেলের শব্দ থেকে যে এসেছে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যেমন অল্প বয়সী মেয়েরা খুব ঘন ঘন বেল বাজাবে, বৃদ্ধরা দীর্ঘ সময় পর্যন্ত বেল টিপে ধরে থাকবে, সেই সঙ্গে কড়া নাড়বে। কিন্তু এখন যে বাজাচ্ছে তার সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। ফকনের দরজা খুলল। নীল স্যুট পরা লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাতে বীমা কোম্পানির এজেন্টদের মতো ছিমছাম একটা ব্রিফকেস। লোকটি মেয়েলি গলায় বলল, ভেতরে আসতে পারি? আসুন, আমি কিছুক্ষণ আগে আপনাকে টেলিফোন করেছিলাম। আমার নাম জন হপার। বসুন, কি ব্যাপার বলুন। আমার কিছু মিনিট সময় লাগবে। আপনাকে 10 মিনিট সময় দেয়া হলো। আধ ঘন্টা দিন। ঠিক আছে, আধ ঘন্টা। কফি? হ্যাঁ, কফি খেতে পারি। জন হপার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে দেখতে লাগলো, যেন ঘরের অবস্থা থেকে এর বাসিন্দার সম্পর্কে একটা ধারণা করতে চায়। ফকনার কফির পেয়ালা হাতে তার সামনে এসে বসলো। ভারী গলায় বলল, হ্যাঁ, এবার বলুন। আপনি নিশ্চয়ই জেনারেল ডোফাকে চেনেন? হ্যাঁ, ভালো পরিচয় আছে। আমি তার একটি কমান্ডো গ্রুপকে ট্রেনিং দিয়েছিলাম। গ্রুপের নাম ছিল প্যান্থার। জুলিয়াস নিশোর সঙ্গে কি আপনার কখনো দেখা হয়েছিল? না, রাজনীতিবিদদের সম্পর্কে আমার কোনো উৎসাহ নেই। জেনারেল ডোফার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ আছে? না, আমি হচ্ছি ভাড়াটে সৈনিক। যে টাকা দেবে আমি তার হয়ে কাজ করব। কাজ শেষ হলে চলে আসব। ডোফার কমান্ডো ইউনিট তৈরি হবার পর চলে এসেছি। আর কোনোদিন যোগাযোগ হয়নি। আপনি কি গতকালের খবরের কাগজ পড়েছেন? না, আমি খবরের কাগজ পড়ি না। পৃথিবীর কোথায় কি হচ্ছে সে সম্পর্কে আমার কোনো উৎসাহ নেই। তাহলে জুলিয়াস নিশোর মৃত্যু সংবাদ আপনি জানেন না? তা জানি, টিভি নিউজ দেখেছি। সিবিএস ভালো কভারেজ দিয়েছে। জুলিয়াস নিশোর মৃত্যু কি আপনার কাছে খুব রহস্যময় মনে হয় না? দেখুন মিস্টার হপার, মৃত্যুর মধ্যে কোনো রহস্য নেই। আপনি কি বলতে চান খোলাখুলি বলুন। আমি স্পষ্ট কথা ভালোবাসি। আপনি কি সাউথ আফ্রিকান একটি মিশন পরিচালনা করতে পারবেন? সেটা নির্ভর করে কি পরিমাণ টাকা পাওয়া যাবে তার উপর, এবং মিশনটি কি ধরনের তার উপর। জুলিয়াস নিশোকে ফোর্ট নক থেকে বের করে আনা। মৃত একজন মানুষকে বের করে আনার প্রয়োজনটি ধরতে পারলাম না। জুলিয়াস নিশো বেঁচে আছেন। ফকনার সিগারেট ধরিয়ে দীর্ঘ টান দিয়ে শুকনো গলায় বলল, মিস্টার হপার, আপনি কে? আমি সিআইএ এর সঙ্গে আছি। আমার সঙ্গে কি ধরনের কথা বলার দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে? মিশন সম্পর্কে যদি আপনি উৎসাহী হন তাহলে আপনাকে শিকাগোতে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে। কখন যেতে চান? আমরা এখনই রওনা হতে পারি। যাবেন কিসে? আমি সেনাবাহিনীর একটি বিমান নিয়ে এসেছি। একটা 2 সিটার। আপনি নিজেই চালাবেন? হ্যাঁ, আমি নিজেই একজন বৈমানিক। একসময় সেনাবাহিনীতে ছিলাম। বিষয়টি খুব জরুরি মনে হচ্ছে। খুবই জরুরি। টাকার ব্যাপারে সিআইএ কৃপণতা করবে না বলে আশা করতে পারি। টাকা কোনো সমস্যা হবে না বলেই মনে করি। মিস্টার ফকনার, আপনি তৈরি হয়ে নিন। আমি তৈরি আছি। শুধু একটা নোট লিখে রেখে দরজায় রেখে যাব। লিজা ব্রাউন পিজার প্যাকেট নিয়ে এসে দরজায় আটকানো নোটটি পড়ল। লিজা, তুমি খাবারের প্যাকেটটি দরজার বাইরে রেখে যাও। দেখা হলে তোমাকে বলবো কি হয়েছিল। এখন দেখা না হওয়ার জন্য আমি দুঃখিত। তারপর বলো, তুমি কেমন আছো? ফকনার, পুনশ্চ খাবারের বিল আমি এসে মিটিয়ে দেব। লিজা ব্রাউন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েটির বয়স খুবই অল্প। সাদামাটা চেহারা, মাথার চুল ছেলেদের মতো। কাটা বলেই হয়তো সমস্ত চেহারায় এক ধরনের মায়াকাড়া ভাব এসেছে। সে কি কিছুটা হতাশ হয়েছে? হয়তোবা। অল্প বয়সী মেয়েরা সহজেই হতাশ হয়। ফকনার ক্রমেই বিরক্ত হচ্ছিল। তাকে 1 ঘন্টার উপর এন্ট্রি রুমে বসিয়ে রাখা হয়েছে। এন্ট্রি রুমটি ছোট, আলো বাতাস নেই। বসার জন্যে চামড়ার গদিওয়ালা চেয়ারগুলো নোংরা।
সমস্ত মেঝেতেই সিগারেটের ছাই। এমন একজন গুরুত্বপূর্ণ মানুষের এন্ট্রি রুমের এ অবস্থা কেন? নাকি ইচ্ছে করে এরকম রাখা হয়েছে মনের ওপর চাপ ফেলবার জন্য? ১.৫ ঘন্টার মাথায় তাকে জানানো হলো জেনারেল সিমসন ব্যস্ত, তবে কিছুক্ষণের মধ্যেই তার ডাক পড়বে। তাকে একজন কে এসে ১ কাপ কফি দিয়ে গেল, ইনস্ট্যান্ট কফি। এমন একটা গন্ধ নাকে গেলেই বমি বমি হয়। জেনারেল সিমসনের অফিসের দরজা খুলল। অল্প বয়সী একটি তরুণ, সম্ভবত জেনারেলের পিএ, এসে বলল, মিস্টার ফকনার, আপনি বসুন। সে ফকনারকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে যে ছোটখাটো মানুষটি বসে আছে তাকে ফকনারের মোটেই পছন্দ হলো না। জেনারেল সিমসনের বয়স ৬০-এর কোঠায়, শরীর অশক্ত, মাথায় এক গাছিও চুল নেই। মাথা নিচু করে বসে থাকা মানুষটিকে দেখেই মনে হয় অনেক ধরনের রোগ ব্যাধি একে ধরে আছে। পিঙ্গল রঙের চোখ, তাকানোর ভঙ্গিতে এক ধরনের অবহেলা আছে যা অন্যদের মনে হীনমন্যতা ঢুকিয়ে দেয়। জেনারেল সিমসন ভারী স্বরে বললেন, আপনি কি ফকনার? কর্নেল ফকনার? হ্যাঁ, বসুন। ফকনার বসল। সে আশা করেছিল জেনারেল সিমসন উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন। তিনি তা করলেন না, যেন ফকনার একজন ছোট পদের অধস্তন কর্মচারী। তার সঙ্গে বাড়িটির সৌজন্যবোধ দেখানোর প্রয়োজন নেই। জেনারেল সিমসন কিছুক্ষণের জন্য একটা ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। টেলিফোনে কাকে যেন কি সব বললেন। এও এক ধরনের চাল। চোখে আঙুল দিয়ে দেখানো, তুমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, চুপচাপ বসে থাকো, আমার কাজ শেষ হোক, তারপর দেখা যাবে। সেনাবাহিনী থেকে আপনাকে ডিসচার্জ করা হয়েছিল? হ্যাঁ। কেন? ফকনার ঠান্ডা স্বরে বলল, কেন করা হয়েছিল তা নিশ্চয়ই আপনি জানেন। যে প্রশ্নের উত্তর জানেন তার উত্তর আবার শোনার দরকার তো কোনো কারণ দেখি না। ফকনার সিগারেট ধরালো। সে তার বিরক্তি চেপে রাখতে পারছিল না। জেনারেল সিমসন বললেন, আমি নন স্মোকার, তামাকের গন্ধ আমার সহ্য হয় না, দয়া করে সিগারেটটি ফেলে দিন। আমি বরং পাশের ঘরে গিয়ে সিগারেটটি শেষ করে আসি। ইতিমধ্যে আপনার যা বলবার ঠিকঠাক করে রাখুন। লম্বা ধরনের আলাপ পরিচয় আমার পছন্দ না। মিস্টার ফকনার, লম্বা আলাপ আমারও পছন্দ নয়। আপনি সিগারেট নিয়েই বসুন। আপনাকে কি জন্য ডাকা হয়েছে তা কি আপনি জানেন? আশা করতে পারি জানেন। কিছু জানি। জুলিয়াস নিশোকে পোর্টনকে আটকে রাখা হয়েছে। তাকে এ মাসে ২৬ কিংবা ২৭ তারিখ হত্যা করা হবে। তার আগে নয় কেন? এ মাস হচ্ছে জেনারেল ডোফার জন্ম মাস। জন্ম মাসে আফ্রিকানরা হত্যার মতো বড় অপরাধ করে না। তাদের অনেক রকম কুসংস্কার আছে। মাস তো শেষ হবে ৩০ তারিখে। ২৬-২৭ বলছেন কেন? চান্দ্রমাসের কথা বলছি। আফ্রিকানরা চান্দ্রমাস মেনে চলে। আপনি নিশ্চিত যে ২৬-২৭ তারিখের আগে নিশোকে হত্যা করা হবে না? ৯০ ভাগ নিশ্চিত। ১০ ভাগ আনসার্টেনিটি থেকে সবসময় থেকে যায়। এখন আপনি বলুন, জুলিয়াস নিশোকে এই সময়ের ভেতর কি উদ্ধার করা সম্ভব? জগতে অসম্ভব বলে কিছু নেই। এটা একটা ছেলে মানুষই কথা। পৃথিবীতে অনেক কিছুই অসম্ভব। আমার সঙ্গে ভাবাবেগে তড়িত হয়ে কোনো কথা বলবেন না। আপনি আমাকে বলুন, এই মিশন গ্রহণ করতে কি আপনি রাজি আছেন? ফকনার লোকটিকে পছন্দ করতে শুরু করলো। এ কাজের লোক, কথাবার্তার ধরন দেখেই টের পাওয়া যাচ্ছে, এবং এর সঙ্গে কথাবার্তা হওয়া উচিত সরাসরি। কথার মারপ্যাচ না দেখালেও চলবে। বলুন, রাজি আছেন? হ্যাঁ, বলবার আগে সব ভালো মতো জানতে চাই। আপনি সবকিছু জানবেন। আপনার জন্য কয়েকটি ফাইল তৈরি করা হয়েছে। এগুলো ভালো করে পড়ুন। কাল ভোর ৯টায় আপনি হ্যাঁ কিংবা না বলবেন। ঠিক আছে, তা বলবো। অবশ্যই আপনি হ্যাঁ বললেই যে আমরা মিশনটি আপনার হাতে দেব তেমন কোনো কথা নেই। আমরা অন্য লোকজনদের সঙ্গেও কথাবার্তা বলছি। ভালো, বাজার যাচাই করে নেওয়াই ভালো। কর্নেল ফকনার, আপনাকে একটা কথা বলা। আমাকে কর্নেল বলবেন না।
সেনাবাহিনী আমি অনেক আগেই ছেড়ে এসেছি।